Assalamualaikum and welcome in the online class. Today this is our second class of Tech Cushion presented by MH Mahin, Assistant Teacher, Lutechor MI High School. Dear student, for a better understand, I am using Bangla for you. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি লেকচার পার্ট 2 নিয়ে টেক কুশনে। তাহলে কথা না বাড়িয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়। আমাদের মূল থিম হলো যে টেক কোশ্চেন। টেক কোশ্চেনের অধীনে আমরা আজকে আলোচনা করতে যাব সাবজেক্ট নির্ণয় করব আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা। টেক কোশ্চেনেরই একটি লেকচার পার্ট 2 এ আজকে যেটা আমি আলোচনা করব সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে সাবজেক্ট নির্ণয় করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগে দেখেছিলাম ফরমেশন অফ টেক কোশ্চেন লেকচার পার্ট 1 এ যে একটা স্টেটমেন্ট থাকে, তারপরে কমা থাকে, তারপর টেক কোশ্চেন ব্যবহৃত হয়, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা সমাপ্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ওই স্টেটমেন্টে কি থাকলে টেক কোশ্চেনে মানে সাবজেক্ট কি ব্যবহৃত হবে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল পর্বে। তাহলে আমি রুলস অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই কোশ্চেনটাকে সাবজেক্ট নির্ণয়ের প্রথমে আমরা দুটি রুলস দেখে নেই। কি কি থাকলে, অর্থাৎ স্টেটমেন্টে যদি আমরা সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিওয়ান, এনিবডি, neither, either, all of them, some of them, every one of them, most of them by equal to the subject হবে they, টেক কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা एग्जांपल দিচ্ছি যে এখান থেকে everybody loves him। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দেখো তার একটি ব্যবহৃত হয়েছে এভরিবডি, তার উপরে আর সবসময় টেক কোশ্চেনে আগে আমরা প্রনাউনটা সিলেক্ট করে তার উপরে ডিপেন্ড করে ভার্ব বসাবো। তাহলে দেখো এখানে প্রনাউন হয় দে, এখানে তো ভার্বের অবস্থানে বোঝা যাচ্ছে ডাজ, দে এর সাথে তো ডাজ হয় না, এই জন্য যদি স্টেটমেন্টটা পজিটিভ নেগেটিভ হবে তাহলে ডন্ট দে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তবে এবার আমি একটা নোট দিব, নোটটা বেস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো ওয়ার্ডে, কেন এখানে দে হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা বডি বা ওয়ান পাই তার দ্বারা ইকুয়াল টু পার্সন বোঝায়, আর পার্সনের সাবজেক্টই হলো দে অর্থে ব্যবহৃত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 2 তে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্ভব হলে আমি পাশাপাশি উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করব। সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, ইনফাইনাইট, টু যুক্ত ভার্ব, টু এর পরে ভার্ব হলে ইনফাইনাইট, জিরান অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হলে জিরান হয়ে যায়। পার্টিসিপল এবং জিরানের মধ্যে পার্থক্য, ওই ভার্বের সাথে আইএনজি কিন্তু পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। প্রবাদ মানে যেটা প্রবাদ বাক্য, ফ্রেজও আমি বুঝিয়ে দিব। ক্লোজে একটা সাবজেক্ট একটা ভার্ব অন্যতম থাকবে, তার ইয়ে হবে ইট, অর্থাৎ যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তখন তার সাবজেক্ট হবে ইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন এক্ষেত্রে এখন আমি যদি বলি দুটা পার্থক্য দেখাই যে জিরান ভার্সেস পার্টিসিপল। আচ্ছা, জিরান এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য সুপ্রিয় শিক্ষার্থীরা দয়া করে দেখবে একটু। যেমন তুমি দেখো, আমি এক্সাম্পল দ্বারা উদাহরণ দিচ্ছি, তারপর তুমি বলবে কোনটার ভিতরে কি ব্যবহৃত হয়েছে। যেমন ধরো আমি যদি এরকম লিখি সুইমিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, আর নাম্বার 2 তে লিখলাম আই স এ ওয়াকিং ম্যান। আচ্ছা দেখো তো, এখানে যদি কোনোটা স্থির বোঝায় অর্থাৎ নড়াচড়া না করে, মুভ না করে, সেটা হলো জিরান, আর যেটা নড়াচড়া করে চলমান আছে সেটা হলো পার্টিসিপল। দেখো তাহলে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো, সাঁতার মাত্র একটা কথা মাত্র, নড়াচড়া করছে না, কিন্তু আমি দেখেছিলাম এ ওয়াকিং ম্যান, একজন মানুষকে হাঁটতে, তাহলে চলমান দেখেছি, তাহলে এটা হলো পার্টিসিপল, এটা হলো জিরান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে এগুলো যদি আমরা
শব্দের মানে বা স্টেটমেন্টের ভিতরে পাই, তার সাবজেক্ট হবে ইট, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি আলোচনা করব রুলস নাম্বার 2 এর পর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি আবার রুলস 3, 4, 5 আলোচনা করব। দেখো, যদি কোনো সেন্টেন্সের মানে স্টেটমেন্ট আমরা উইথ পাই, টুগেদার উইথ পাই, অ্যালং উইথ পাই, অ্যাজ ওয়েল অ্যাজ পাই, অ্যাকম্পাইন্ড উইথ পাই, অ্যাকম্পাইন্ড বাই পাই, অ্যান্ড নো পাই, অ্যান্ড নট পাই, তা দ্বারা যদি এক বা একাধিক ওই স্টেটমেন্টে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, তাহলে সর্বদা তার পূর্বে অর্থাৎ উইথের পূর্বে, অ্যাজ ওয়েল এর পূর্বে যে সাবজেক্টটা থাকবে তার উপর ভিত্তি করে ট্যাগ অপশন তৈরি করব। ফর এক্সাম্পল দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়েন্ট দেয়ার। দেখো এখানে কিন্তু প্লুরাল একটা নাউন আছে আর এখানে সিঙ্গুলার একটা নাউন আছে, প্রোনাউন আছে। দেখো তাহলে অ্যাজ ওয়েল দ্বারা যুক্ত হয়েছে এই শব্দটা পেয়েছি, তাহলে তার সাবজেক্ট হবে সবসময় এটা। তাহলে ওয়েন্ট ফার্স্ট ফর্ম, এজন্য আছে ডিডেন্ট, আর প্রোনাউন হলো হি ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি স্টেটমেন্টে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ট্রেন ইত্যাদি ব্যবহৃত হয়, তাহলে তার প্রোনাউনটা হবে শি বা ইট। অর্থাৎ যদি আইডেন্টিফাই নাই করতে পারি, তখন নিউটার হিসেবে আমরা ইট বসাতে পারবো। যেমন মাও মাটি, মাও মানে দেশ মায়ের মতো, যেমন এই যে মাদারল্যান্ড নিজের স্বদেশ ভূমিটা, যেমন রিভার কোনো নদীর নাম, পদ্মা, যমুনা এটসেট্রা এরকম আছে। আর্থ পৃথিবী, দ্য ওয়ার্ল্ড মুভস অ্যারাউন্ড দ্য সান, এরকম ভাবে মন্তব্য যে আমরা চাঁদ বা চন্দ্র যেটাকে বলি, সান সূর্য, ট্যাগ মৃত, সামার গ্রীষ্ম, তার ওয়ার্ড যুদ্ধ, উইন্টার শীতকাল, এরকম যদি এগুলো যদি স্টেটমেন্টের ভিতরে ব্যবহৃত হয়, তাহলে তার প্রোনাউনটা হবে হি বা ই। অর্থাৎ এগুলো দ্বারা নারী প্রকাশ পাচ্ছে, যার ফলে তার প্রোনাউনটা হচ্ছে শি, এগুলো দ্বারা পুরুষ প্রকাশ পাচ্ছে, তার ফলে তার প্রোনাউনটা হচ্ছে হি। কিন্তু যদি তাও আইডেন্টিফাই না করতে পারি, তাহলে বাঁচার উপায় হলো নিউটার হিসেবে আমরা ইট বসিয়ে দিতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো রুলস নাম্বার 6 এ যদি কোনো সেন্টেন্সের ওই স্টেটমেন্টটা ট্যাকুশন করতে গেলে, স্টেটমেন্টটা যদি শুরু হয় হেয়ার, দেয়ার, ওয়ান্ডার, তাহলে সেম সাবজেক্টই থাকবে ট্যাকুশন। অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এগুলো পেলে তার সাবজেক্ট হবে ট্যাকুশন উই। যদি লেট আস পাই, তাহলে সরাসরি শ্যাল উই ব্যবহৃত হবে। কিন্তু লেট যোগ আদার অবজেক্ট পাইলে উইল ইউ ব্যবহৃত হবে। যেমন লেট মি, লেট দেম, লেট হিম, তাহলে উইল ইউ হবে। শুধু ব্যতিক্রম হলো লেটার্স, শ্যাল উই। যদি সেন্টেন্সের শুরুতে দেখি প্লিজ কাইন্ডলি আছে, তাহলে ডিরেক্টলি আমরা বসাবো উইল ইউ। যদি দেখি স্টেটমেন্টে নান অফ আছে, মেনি অফ আছে, সাম অফ আছে, মোস্ট অফ আছে, এনি অফ আছে, এদের পরে ব্যক্তি বসলে সাবজেক্ট হবে ট্যাকুশনে দে, আর বস্তু হলে সাবজেক্ট হবে ইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন কতিপয় নাউন আছে অ্যাড যুক্ত থাকলে প্লুরাল নাউন বোঝায়, কিন্তু এখানে অ্যাড যুক্ত থাকা সত্ত্বেও সিঙ্গুলার। যেমন তুমি দেখো ইকোনমিক্স, ফিজিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, এগুলো দ্বারা সাবজেক্ট বোঝাচ্ছে। যেমন নিউজ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এটাতে চারদিকে আছে। যেমন এগুলো প্লুরাল মানে নাউনের মতো দেখতে হলেও এগুলো আসলে হলো সিঙ্গুলার। এই সিঙ্গুলার কারণ আগে বলা আছে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে অনেক সময় ইট ব্যবহৃত হবে ট্যাকুশনের সাবজেক্ট, আর যদি প্লুরাল হয় তাহলে দিয়ে ব্যবহৃত হবে। এখন প্লুরালটা তো আমরা জানি এক যুক্ত থাকা সত্ত্বেও, কিন্তু এইগুলো হলো এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম। এই জন্য এই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে ট্যাকুশনে ইট ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি আলোচনা করব আরেকটি ব্যতিক্রম বিষয় নিয়ে, রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12 আলোচনা করব। তারপরে আমি চলে যাব যে এই সাবজেক্টের ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমি নাম্বার 12 আলোচনা করছি এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্বন্ধে। এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্বন্ধে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমরা সাবজেক্ট ভার্ব কিছুই না পাই, তাহলে সরাসরি ইজেন্ট বসাবো। ফর এক্সাম্পল দেখো হোয়াট আ পিটি, দেখো এখানে সাবজেক্ট ভার্ব কিছু নেই, তাহলে ইজেন্ট ইট বসিয়ে দেবো প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি দেখি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে, যেমন আরেকটা এক্সাম্পল দেখো হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল আ গার্ল ইজ। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যদি আমরা দেখি
নিয়মতান্ত্রিক অক্সিলারি ভার্ব আছে এবং সেন্টেন্সটা কি মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে অ্যাকর্ডিং টু রুলস নিয়ম অনুযায়ী করব। তাহলে এক্ষেত্রে আমরা ইজেন্ট শি, গার্লের প্রনাউন হলো শি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা সাবজেক্ট নির্ণয়টা বুঝলাম। এবার আমরা স্টেটমেন্টে কোন ধরনের ভার্ব পেলে টেকনিশনে কি ব্যবহৃত হবে সেই বিষয়টা আমরা একটু বুঝে নেব। তাহলে আমাদের এক্ষেত্রে হলো যে সাব মানে এই ক্ষেত্রে গেল টেকনিশনে সাবজেক্ট নির্ণয়, এই ক্ষেত্রে আমরা ভার্ব নির্ণয়, অর্থাৎ ওই সাবজেক্টের মতনই টেকনিশনে কি পেলে, স্টেটমেন্টে কি পেলে টেকনিশনে সাবজেক্ট কি হয়। এই ক্ষেত্রে টেকনিশনে আমরা ওই স্টেটমেন্টে কি ধরনের ভার্ব পেলে তার টেকনিশনে অ্যানসারে কি ধরনের ভার্ব ইউজ হবে সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে দেখেছিলাম টেকনিশনের সাবজেক্ট নির্ণয়, অর্থাৎ স্টেটমেন্টে কি থাকলে সাবজেক্ট কিভাবে নির্ণয় করব। এ পর্যায়ে আমরা দেখব যে ভার্ব নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যদি কোনো সেন্টেন্সের স্টেটমেন্ট ডন্ট বা মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে সরাসরি তার অ্যান্সার হবে উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আমরা ক্লোজ করব। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখি হ্যাজ টু আছে, হ্যাভ টু আছে, ইকুয়াল টু ডাজন্ট বা ডন্ট হবে। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি আগে বলেছি যদি হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে টু যুক্ত হয়ে যায় সেই মডেল ভার্ব হয়ে যায়, তখন তাদের উপরে ডিপেন্ড করে ডন বা ডাজন্ট দিতে হয়। আর হ্যাভ টু থাকলে ডিডেন্ট। যদি টু থাকে আর টু না থাকলে ওই হ্যাজেন্ট, হ্যাভেন্ট বা পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। ইউজ টু থাকলে ডিড ব্যবহৃত হবে, অট টু থাকলে শুড ব্যবহৃত হবে। তারপরে যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই হু কেয়ারস, হু সেজ, তাহলে সরাসরি আমরা ডু দে বসাবো, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা ক্লোজ করে দেব। হু ডাজ নট থাকলে তার সাবজেক্ট হিসেবে আমরা এনিওয়ান বসাবো, আর তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্ব আমরা সংশ্লিষ্ট ভার্বটাকে বসিয়ে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেকচার পার্ট 2 আমি সাবজেক্ট নির্ণয়, ভার্ব নির্ণয় টেকনিশনে দেখালাম। আর মোস্ট অফ ইম্পর্টেন্ট হলো লেকচার পার্ট 1 এবং 2 এর সংমিশ্রণে আমি তোমাদেরকে বোর্ড প্রশ্ন সলভ করে দেব, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেই লেকচার পার্টের প্রত্যাশায় তোমরা থাকবে এবং দেখবে বলে আমি সেই প্রত্যাশায় রইলাম। লেকচার পার্ট 3 সেখানে আমি নিয়ে আসবো প্র্যাকটিস বেসড লার্নিং উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে ব্যাখ্যা করে আমি দেখিয়ে দেব কোন কারণে কেন এই বিষয়টা হলো, এক্সপ্লেন করলে তোমরা বিষয়টা বুঝে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা নিজে অনলাইন ক্লাসগুলো দেখবে, অন্যকে দেখার উৎসাহিত করবে, আর বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পড়াশোনা করবে। এই প্রত্যাশায় আজকের মতো লেকচার পার্ট 2 থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।